বাড়ি ভাড়া মানি না, মানব না। মেডিকেল ভাতা দিতে হবে, দিয়ে দাও। আরো জোরে, জোর হলো না। আমাদের পেটে ভাত নেই। আরো জোরে, জোর হলো না। আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। প্রেস ক্লাবে চারিদিকে রব উঠেছে। সারা বাংলায় শিক্ষক সমাজ একটাই দাবি, আরো জোরে, জোর হলো না। জানিয়ে দাও, বুঝিয়ে দাও। সারা বাংলায় আমরা লক্ষ্য করছি, সিরাজগঞ্জ থেকে বিশাল একটি মিছিল আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। ডিএম সাহেব সহ সিরাজগঞ্জ এনায়তপুর শিক্ষক নেতৃবৃন্দের নেতৃত্বে সিরাজগঞ্জ করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। সিরাজগঞ্জের শিক্ষকদেরকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। এখানে আজকে আছে সম্পর্কে আমাদের আজিজ স্যার আপনাদেরকে ব্রিফ করবেন। আজিজ স্যার। সংগ্রামী সহযোদ্ধা-বৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী যুগের নেতৃবৃন্দের সাথে গতকালকে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির মহোদয় বৈঠক করেছেন। তিনি আমাদের কাছে আমাদের দাবিগুলো জানতে চেয়েছেন। তিনি স্বীকার করেছেন আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, আসুন সূত্র থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে তাকে আমরা বলেছি অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, শিক্ষা উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন। আমরা তাকে বলেছি, আপনারা যে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত নিজেরা নিলে হবে না। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সামনে প্রেস ক্লাবে ওপেন ঘোষণা দিতে হবে। তিনি আমাদেরকে বলেছেন, আপনারা যান, আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো। গতকালকে আমরা একটা সময় এসেছি, 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত মন্ত্রণালয় যেহেতু কোনো সিদ্ধান্ত নেয়নি, আমরা নেতৃবৃন্দ আলোচনা করে আমি আপনাদেরকে অনুরোধ করব, শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা আস্তে আস্তে মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার যে ভাইয়েরা আছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যাতে, এবং আমাদের যে মিডিয়ার ভাইয়েরা আছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের নিউজগুলো প্রতিদিন করছেন, আপনাদের সহযোগিতা চাই। সকলের সহযোগিতায় আমাদের আজকের এই সচিবালয় অভিমুখে লং মার্চ সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম। আমি আবারও বলতে চাই, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওয়াদা করেছে, যদি আপনারা পাশে থাকেন, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া মেনে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই প্রেস ক্লাবে অবস্থান অব্যাহত থাকবে। আপনারা জানেন আমাদের আরেকটি কর্মসূচি চলমান রয়েছে। আমরা আজকে সারা বাংলাদেশে শ্রেণী কার্যক্রমের কর্মবিরতি ঘোষণা করেছি। আমরা ইতিমধ্যে
সংবাদ পেয়েছি হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে এনএসআই কার্যালয়ে আমাদেরকে ডেকেছিল। ওনারা অনুরোধ করেছিলেন যে আপনারা প্রোগ্রামটা ক্যান্সেল করেন। আমরা বলছি এটা পারবো না। ওনারা বলেছিলেন আপনারা এটা একটু সীমিত করেন, কম শিক্ষক আনেন। আমরা ওনাদের অনুরোধ রক্ষা করে 5 লক্ষ শিক্ষকের প্রতিনিধি হিসাবে অল্প শিক্ষক এখানে আমরা জড়ো হয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সোজা আঙ্গুলে কি আসবে না, আঙ্গুল পাকা করতে হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি শ্রেণী কার্যক্রমের যে কর্মবিরতি চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের 31,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। আমরা দাবি আছে, এই কোন সে দাবি? আরো জোরে সবাই বলো, জোর হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমরা 5 লক্ষ শিক্ষককে আহ্বান জানাতে চাই। আগামীকালকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আগামীকালকে হাজার হাজার শিক্ষকের পদভারে এই প্রেস ক্লাব মুখরিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে মনে করেছেন কম গুরুত্ব দেন নাই। আপনাকে বুঝতে হবে আমি এখানে একা না, আমি প্রায় 5 লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্ব করি। আমরা এখন মিছিল নিয়ে যাব। আমরা সময় নেব না, সুশৃঙ্খলভাবে সবাই আপনারা আমাদের এই মিছিলটিকে সাফল্যমণ্ডিত করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সামনে থাকবেন, বাকিরা পিছনে পিছনে থাকবেন। সুশৃঙ্খলভাবে আমরা এই দিক দিয়ে গিয়ে পল্টন মোড় ঘুরে পরে আমরা সচিবালয়ের দিকে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সামনে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, এখন লং মার্চ টু সচিবালয় আপনারা দেখতে পাবেন। আমি সামনে থাকবো, মিছিলের সামনে আপনারা দেখতে পাবেন। আপনারা ব্যাপক শেয়ার করবেন এবং সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এখন প্রেস ক্লাবে আসার কোনো বিকল্প নেই। আপনারা সকলে আসবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত স্যার ম্যাডাম, আমরা এখন রওনা দিচ্ছি সচিবালয় অভিমুখে। কারণ গতকাল বলা হয়েছিল আমাদেরকে যেন দ্রুত সিদ্ধান্ত জানায়। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না জানানোর কারণে আমরা এখন সচিবালয়ের দিকে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে যাব এবং ফেরত আসব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলছে, আপনারা একটু দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, লাইভের সাথে সম্পৃক্ত থাকবেন এবং ব্যাপক শেয়ার করবেন। সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী যারা আছেন তারা যেন দেখতে পায় এবং তারা যেন উজ্জীবিত হয়, তারা যেন প্রেস ক্লাবে চলে আসে। কারণ ইতিমধ্যে প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করা হয়েছে, এখন আর আসতে কোনো বাধা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের কাজ করছে আর আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দেখতে থাকুন আপনারা। সবাইকে বিনীত অনুরোধ করবো ব্যাপক শেয়ার করার জন্য। সবাই দেখুক সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের জন্য আমরা কি করছি।
সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে খবর এসেছে যে আপনারা কর্মবিরতি পালন করছেন। এই জন্য আপনাদেরকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন প্রতিষ্ঠান বন্ধ দিয়ে বসে থাকলে হবে না, প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 3 জন করে শিক্ষক পাঠাবেন, যেন আমরা যে লিখিত প্রজ্ঞাপন চাই সর্বোচ্চ উপস্থিতিতে যেন সরকার বাধ্য হন যে প্রেস ক্লাবে এসে আমাদেরকে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য। আপনারা ব্যাপক শেয়ার করবেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু পরামর্শ করছে, কিছুক্ষণের মধ্যে এই সচিবালয়ের দিকে মিছিল যাবে। দেখতে থাকুন, মিছিল ছুটছে সচিবালয়ের দিকে, আপনারা দেখতে থাকুন। আমি লাইভ কভারেজ দিব সরাসরি, আপনারা দেখতে থাকুন। পুলিশ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আছে, পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। সংগ্রাম আস্তে 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 রুটি রুটির সংগ্রাম, শিক্ষকদের সংগ্রাম, অবহেলিতদের সংগ্রাম, বঞ্চিতদের সংগ্রাম, আমাদের দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, জাতীয়করণের সংগ্রাম চলছে চলবে, জাতীয়করণের সংগ্রাম চলছেই চলবে। সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন শিক্ষকরা ধীরে ধীরে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সামনে পাহারা দিচ্ছে পুলিশ। এই যে দেখতে পাচ্ছেন সামনে পাহারা দিচ্ছে পুলিশ, শিক্ষকদেরকে পাহারা দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে। আপনারা লাইভের সাথে থাকুন এবং ব্যাপক শেয়ার করবেন। আপনাদের সকলের শেয়ারের মাধ্যমে প্রচার হোক সারা বাংলাদেশের ঘুমন্ত শিক্ষক যারা এখনও প্রেস ক্লাবে আসছে না, তাদের জন্য শিক্ষকরা কি করছে এটা দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যাপক শেয়ার প্রত্যাশা করছি, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করবেন।
দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন শিক্ষকরা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সচিবালয়ের দিকে, কারণ আমরা গতকাল মাননীয় অতিরিক্ত সচিব এর সাথে সাক্ষাৎকালে ওনাকে বলে আসা হয়েছিল আগামী দুপুরের মধ্যে, মানে আজকে দুপুর 1টার মধ্যে যদি আমাদেরকে সুস্পষ্ট ঘোষণা না দেয় তাহলে আমরা লং মার্চ যে সচিবালয় ছিল তা আমরা আবার পুনরায় চালু করব। সে লক্ষ্যে এখন লং মার্চ সচিবালয় চলছে। আপনারা দেখতে থাকুন, পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা আজকে 7 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। আর এই কর্ণপাত না করার কারণেই এখন শিক্ষকরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পেতে চায়, সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি সুস্পষ্ট ঘোষণা দেন তাহলে আমরা কিন্তু রাজপথ ছেড়ে প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, যার সামনেই পড়বে লাইভটা ব্যাপক শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষকদেরকে। আপনারা দেখতে থাকুন, পুলিশ নিয়ে যাচ্ছে পাহারা দিয়ে। শিক্ষকরা কখনোই বিশৃঙ্খলা চায় না, শান্তিপূর্ণভাবে তাদের সমস্যার সমাধান চায়। সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আজ অবধি আমরা এমন কোনো দফতর নাই যেখানে যাই নাই, যেখানে জানান দেই নাই। সব কিছু আমরা জানান দিয়েছি। এই জন্য এখন যেহেতু সামনে ঈদ উল ফিতর, আপনারা ভালো করে জানেন, চলমান বাজেট থেকে সরকার যদি আমাদেরকে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দেয় এবং যদি বলে যে আগামী বাজেট থেকে আপনাদেরকে 45% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিব, তাহলে আমরা এখন ঘোষণা দিলে এখনই আমরা প্রতিষ্ঠানে ফেরত যেতে প্রস্তুত আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন, লাইভ সম্প্রচার চলছে। সামনে আছে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, আর পিছনে আছে শিক্ষক কর্মচারীরা। দেখতে থাকুন আপনারা। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে থাকুন, লাইভ সম্প্রচার হচ্ছে এবং ব্যাপক শেয়ার করবেন। আমাদের উপস্থিতি কম বলে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। তারা হয়তো জানে না যে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি। আমরা সরকারকে বার্তা দিতে চাই, যদি আমাদেরকে সুস্পষ্ট ঘোষণা না দেয় আমরা প্রেস ক্লাব ছাড়ছি না। এর জন্য যতদিন থাকতে হয় প্রেস ক্লাবের সামনে আমরা থাকব। সামনে আছে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আছে পুলিশ। এই যে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, আর পিছনে আছে শিক্ষক। সম্মানিত স্যার ম্যাডাম,
সম্মানিত দর্শক শ্রোতা, আমি সরাসরি সম্প্রচার করছি, আপনারা দেখতে থাকুন। সচিবালয়ে ঢোকার চেষ্টা করবো, দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখছেন সামনে পুলিশ প্রহারা দিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষকদেরকে। শিক্ষকদের কথা হলো সুস্পষ্ট ঘোষণা চাই। বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি পাওয়া যায় না। আমরা এই বিপরীতে আমরা মানি না। আমাদের সরকারি বাড়ি ভাড়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এবার সচিবালয় মুখে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আছে সামনে সামনে, আর শিক্ষকরা আছে পিছনে। এই যে শিক্ষকদের যাওয়ার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা যেন সচিবালয়ে ঢুকতে না পারে এই জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তাদেরকে ব্যারিকেড দিয়েছে। আমরা সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তাদের দস্তাদস্তি হচ্ছে। এখানে কাঁটা তারে বেড়া দিয়েছে শিক্ষকরা যেন সচিবালয়ে ঢুকতে না পারে। আপনারা এই যে সরব উপস্থিতি, এদিকে আছে শিক্ষক আর ওদিকে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা,
আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যারা জড়ো আছেন সবাইকে বলবো ব্যাপক শেয়ার করার জন্য। সচিবালয়ের সামনে তাদেরকে ব্যারিকেড দেওয়ার কারণে এখানে শিক্ষকরা বসে গিয়েছে। আমি তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিব, আপনারা দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, একটু ভাইজান আমাকে একটু সাইড দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সম্প্রচার করতে থাকবো, সম্প্রচার চলতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আপনাদের সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে শিক্ষকরা বসে গেছে। সবাই বসেন, বসেন, বসেন সবাই। আপনাদের দাবিটা কি সেটা একটু বলেন, বা কি কর্মসূচি পালন করছেন? আমরা এমপিওভুক্ত 5 লক্ষাধিক শিক্ষক, আমাদেরকে সরকারের পক্ষ থেকে উৎসব ভাতা দেওয়া হয় মাত্র 25%। আমাদের একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে বোনাস পায় 3125 টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 3100 টাকা দিয়ে কিভাবে একজন শিক্ষক তার উৎসব পালন করবে? ঈদুল ফিতরে আমাদেরকে ঈদুল ফিতরে বাচ্চার জন্য জামা কিনতে হয়, স্ত্রীর জন্য জামা কিনতে হয়, মা বাবার জন্য জামা কিনতে হয়, কিন্তু আমরা আমাদের নিজের জন্য একটা জামা পর্যন্ত কিনতে পারি না। আমরা ঈদের যে সমস্ত অন্যান্য সামগ্রী প্রয়োজন হয় আমরা এগুলো কিনতে পারি না। আমাদের অধিকাংশ শিক্ষক ঈদটা উদযাপন করতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, 3125 টাকা উৎসব ভাতা পাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ এমপিওভুক্ত কোরবানি পর্যন্ত দিতে পারে না। এটা অত্যন্ত অন্যায্য, এটা অত্যন্ত অমানবিক। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সেপ্টেম্বরের 2 তারিখ দেখা করেছি, ফেব্রুয়ারির 11 তারিখ দেখা করেছি। তিনি বলেছেন আগামী বাজেটে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন। আমরা ওনাকে বলেছি আগামী বাজেট নয়, আসন্ন ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, আপনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন, আপনি কতটুকু বাড়াবেন এটা প্রেস ব্রিফিং করে অথবা আপনি নিজে এসে অথবা আপনার প্রতিনিধি এসে জাতীয় প্রেস ক্লাবে মিডিয়ার সামনে শিক্ষকদের সামনে ওপেন ঘোষণা দিতে হবে। আমরা 11 তারিখ থেকে প্রোগ্রামটি করছি, 12 তারিখ থেকে। কালকে আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকেছিল অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব, উনি আমাদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন আপনারা যান, আমি আলোচনা করে জানাবো। আজকে 24 ঘন্টা হয়েছে, মন্ত্রণালয় আমাদেরকে আর কিছুই জানায়নি। এই জন্য আমরা বাধ্য হয়ে এই সচিবালয়ের দিকে মার্চ করার জন্য এসেছি। আজকে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আমাদের কাছে সংবাদ আসছে
সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা আজকে ঘোষণা দিতে চাই, আজকে ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়াবেন সুস্পষ্ট ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। সরকার আমাদেরকে এনএসআই অনুরোধ করেছিল কম লোক নিয়ে বসার জন্য, আমরা অপেক্ষা করেছি। সরকার কম লোক দিয়ে কথা শুনে না। আমরা আজকে নির্দেশনা দিয়েছি আগামীকালকে প্রেস ক্লাবে আসার জন্য অনেকেই রওনা হয়েছেন। আমরা প্রয়োজনে সারা বাংলাদেশের 5 লাখ শিক্ষক পরিবারকে এই প্রেস ক্লাবে হাজির করে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি যাব। আমি সকলকে ধন্যবাদ জানাই, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন আপনাদেরকে, কারণ আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। আমরা ধন্যবাদ জানাই গোয়েন্দা সংস্থার ভাইদেরকে, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকদেরকে যারা ফিট থেকে যাওয়ার কারণে আজকে প্রস্তাবে এসেছে। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে তত মঙ্গল হবে, না হলে সারা বাংলাদেশে শ্রেণী কার্যক্রম পড়াশোনা স্থবির হয়ে পড়বে। এজন্য আমরা দ্রুত প্রজ্ঞাপনের দাবি করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের কি পদক্ষেপ থাকবে? আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আগামীকালকে আমরা যমুনার দিকে লং মার্চ হবে আগামীকালকে। এরপরে আমরা 12:30টায় আমরা যমুনার দিকে লং মার্চ শুরু করবো আগামীকালকে। আমাদের দাবি ইতিমধ্যে আমি বলেছি, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে এবং আগামী ঈদ থেকেই আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে, সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে। এইটুকু দিলে আমরা চলে যাব, না হলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সকল বাংলাদেশের এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। এটার দায়ভার শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা প্রশাসনকে নিতে হবে। সকলকে ধন্যবাদ। আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরির 5 লক্ষাধিক শিক্ষকের আমরা প্রতিনিধিত্ব করছি। এখানে বিষয়টা আসলে গ্রুপিংয়ের না, আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। যারা মনে করেছে যে শিক্ষকদেরকে এই বৈষম্য থেকে মুক্তি দেওয়ার দরকার তারাই আসছে, তারাই আসবে। আর যারা মনে করে বৈষম্য থেকে মুক্তির প্রয়োজন নাই তারা হয়তো আসবে না। আমরা সকলকে ওয়েলকাম জানাই। যারা যে কোনো ব্যানার নিয়ে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করলে প্রেস ক্লাবে আসলে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং সর্বোচ্চ সম্মান তাদেরকে আমরা দেব। আমরা 12 ফেব্রুয়ারি থেকে আমরা অবস্থান কর্মসূচি শুরু করেছি। আজকে আমাদের 7ম দিন। হ্যাঁ, আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে আলোচনার পরেই তালবাহানা শুরু হয়েছে, তারা কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। এখন বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে মার্চ করেছি। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। উনি বলেছিলেন আলোচনা করে আজকের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন যে ওনারা শতভাগ উৎসব ভাতা দিবেন কিনা এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার ব্যাপারে যে অস্পষ্টতা রয়েছে এটা দূর করবেন কিনা আজকের মধ্যে তারা আমাদেরকে বলছে আপনাদেরকে পরে জানাবো, কিন্তু আজকে এখন পর্যন্ত জানানো হয়নি। গতকালকে 12টা থেকে 1টা পর্যন্ত আমরা তার সাথে মিটিং করেছি। আমাদের দাবিগুলো পূরণ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেই সরকারি ক্ষমতায় আসে কিছু শিক্ষক নেতাকে তারা পকেটে ঢুকিয়ে তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষকদের মুখ বন্ধ করার প্রয়াস চালায়। ফেসিবাদী সরকার তাদের একজন শিক্ষক নেতাকে ব্যবহার করে আমাদের প্রত্যেকটা আন্দোলনে আমাদেরকে জামাত বিএনপি ট্যাগ দিয়ে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে। এখন যারা সম্ভাব্য ক্ষমতায় আসবেন তারাও একজনকে দাঁড় করিয়েছেন, পকেটে ঢুকিয়েছেন। তারা আমাদেরকে থ্রেট করেছে প্রেস ক্লাবে যাতে আমরা না বসতে পারি। আমরা সকল রক্তচক্ষুকে বৃন্দাঙ্গুলি দেখিয়ে এখানে প্রেস ক্লাব করে আছি। ইনশাল্লাহ আমরা কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। এই আন্দোলন অব্যাহত থাকবে, দাবি আদায় করেই এখান থেকে আমরা যাবো ইনশাল্লাহ।
মাস্টার্স করে যখন চাকরি পায়, এখানে পুলিশ ভাইরা আছে, গোয়েন্দা সংস্থার লোক আছে, অনার্স মাস্টার্স করে 12,500 টাকা বেতনে একটা স্কুলে এনটিআরসির মাধ্যমে এখন নিয়োগ পাচ্ছে। 12,500 টাকায় একজন ব্যক্তির কি চলা সম্ভব? এই সরকার আমাদেরকে মাত্র 12,500 টাকা বেতন দিয়ে একজন শিক্ষকের জীবন শুরু করায়। এছাড়া এই তো বৈষম্য, আরো বৈষম্য হলো উৎসব ভাতা দেয় মাত্র 25%। ৩১50 টাকা উৎসব ভাতা হয় একজনের শিক্ষকের। এই ৩১50 টাকা দিয়ে বাচ্চাদের কাপড় কিনা কি সম্ভব? মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেয়। এই 500 টাকা মেডিকেল ভাতায় একদিন একজন চিকিৎসককে যদি আমরা দেখাই, এটা ভিজিটে শেষ হয়ে যায়। ওষুধ কিনবো কি দিয়ে? প্রিয় সাংবাদিক বিন্দু, 97% শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করি আমরা এমপিওভুক্ত শিক্ষকরা। আর এই শিক্ষকদেরকে পেটে ভাত না দিয়ে, গায়ে কাপড় না দিয়ে, তারা এই শিক্ষা ব্যবস্থাকে চাপিয়ে দিয়ে এই শিক্ষকদের দিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। কাজে আমরা সরকারকে বলতে চাই যে আমাদের যদি সরকারি নিয়মে বাড়ি ভাড়া না দেন এবং আমাদের উৎসব ভাতা যদি 100% না করেন এবং মেডিকেল ভাতা যদি আমাদের সরকারি নিয়মে না দেন, তাহলে এই পেটে ক্ষুধা নিয়ে আর গায়ে কাপড় না নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনা করাতে পারবো না। কাজেই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমরা বলতে চাই যে আমাদের এখানে যারা আছে সবাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শিখে এই জায়গায় এসছে। এনটিআরসি 8 লাখ 9 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে মাত্র 20,000 পরীক্ষার্থীকে টিকিয়ে সর্বোচ্চ মেধাবীদেরকে এই শিক্ষকতা পেশায় নিয়ে আসে। আর এই শিক্ষকতা পেশায় নিয়ে এসে মাত্র 12,500 টাকা বেতন দেবে। এটা পৃথিবীতে কোথাও আছে প্রিয় সাংবাদিক ভাইরা? কোথাও নেই। এত অনাচার, এত অত্যাচার এই শিক্ষকদের উপরে করা হয়। শুধু এই নয়, আর একটা কথা আমি আপনাদেরকে বলি, ম্যানেজিং কমিটি আছে। এই ম্যানেজিং কমিটিতে রাজনীতির লোকজন আসে, রাজনৈতিক লোকজন এসে তারা আমাদের শিক্ষকদেরকে হয়রানি করে, তারা আমাদের শিক্ষকদের উপর নির্যাতন করে। এই জন্য আমরা বলতে চাই যে আমরা শিক্ষা ব্যবস্থায় একটা সুষ্ঠু ব্যবস্থাপনা চাই। আমরা সরকারকে একটা ফর্মুলা দিয়েছি। সরকার যদি বলে যে আমাদের টাকা নেই, আমরা বলেছি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, আয় হয়, এই কোটি কোটি টাকা আয় হয়। এই টাকাটা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় হয়, সে টাকাটা নষ্ট হয়ে যায়, বিভিন্ন খাতে চলে যায়। সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠানের আয়টা রাষ্ট্রীয় কোষাগারে নেয়, সরকারকে 1 টাকাও দিতে হবে না, আমরাও বেঁচে থাকতে পারবো, শিক্ষা ব্যবস্থাও ভালো থাকবে। পাশাপাশি ঢাকার শিক্ষার্থীরা 2500 টাকা বেতন দিয়ে পড়ে। যদি জাতীয়করণও হয় তাহলে মাত্র তাদের 50 টাকা 100 টাকা বেতন দিয়ে পড়তে হবে। এই যে শিক্ষায় বৈষম্য, আমরা এই বৈষম্য নিরসন করতে চাই। এখন আমরা এই পদযাত্রা নিয়ে যেখানে অবস্থান করছি আবার সেইখানে ফিরে যাব। সময় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা 2017 সাল থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা বিগত সরকারের আমলে বেশ কয়েকবার এই রাজপথে আন্দোলন করেছি, সরকার কর্ণপাত করেনি। আমাদের মূল দাবি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। আসলে এর পিছনে যে যুক্তি আছে সেই যুক্তিটাকে অবজ্ঞা করে এই বাংলাদেশের পুরা শিক্ষা ব্যবস্থাকে অবহেলিত করে রেখেছে বিগত সরকারগুলো। আপনারা জানেন যে আজকে 97% শিক্ষা পরিচালিত হয় এমপিওভুক্ত শিক্ষকদের দ্বারা, এবং এই 97% শিক্ষার মধ্যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, বেশিরভাগ জনগোষ্ঠী এই শিক্ষার আওতাভুক্ত। দেশের সরকারি শিক্ষা ব্যবস্থায় সুবিধা নেয় আমাদের ধনী শ্রেণীর লোকজন, যাদের ছেলেমেয়েরা স্বল্প বেতনে লেখাপড়া করে, কিন্তু আমাদের সেই প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েরা লেখাপড়া করে অনেক খরচে, বেশি বেতনে। আমরা যদি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে সরকার, তাহলে সকল নাগরিকের শিক্ষার অধিকার যেমন নিশ্চিত হবে, তেমনি সকল শিক্ষার বৈষম্য নিরসন হবে এবং দেশ হবে উন্নত। কারণ শিক্ষা ব্যবস্থাকে অবহেলিত রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে, সরকার শিক্ষার দায়িত্ব নিলে এদেশের দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে, সকল নাগরিকের শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত হবে। যতক্ষণ পর্যন্ত সবার এই মৌলিক অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না। আমরা চাই
রাষ্ট্র আগামী দিনে উন্নত বিশ্বের কাছে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক, সেই স্বনির্ভরশীল রাষ্ট্র পরিণত করার জন্য এমপিওভুক্ত শিক্ষা তথা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নাই। আমরা মনে করি ফ্যাসিবাদ সরকার এটা করতে করে নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সংস্কার কাঠামোর মধ্যে শিক্ষাকে এনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরছি এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি সকল বৈষম্য নিরসন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ হয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে এবং দেশের নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আবার আমাদের অবস্থান কর্মসূচিতে ফিরে যাব, সবাই শান্তিপূর্ণভাবে চলে যাব সবাই।